নমস্কার, আমি ডক্টর অর্ণব বর্মা, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ও আইভিএফ স্পেশালিস্ট, ইন্দিরা আইভিএফ, হাওড়া সেন্টার। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ইউটেরাইন ফাইব্রয়েড এন্ড ইটস ম্যানেজমেন্ট। তার আগে দুটো জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাই। আমরা এতদিন ধরে কোভিড-19 ও লকডাউন নিয়ে আমাদের জীবনের সাথে এই দুটো টার্মিনোলজির সাথে একত্রিত হয়ে গেছি। এখন আমরা আজকাল যে দুটো নতুন টার্মিনোলজি মার্কেটে এসছে সেটা হলো লকডাউন আর নিউ নর্মাল, এই নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আনলক। আনলক কথাটা আমরা এখন আজকাল খুব শুনতে পাচ্ছি। এই আনলক জিনিসটা কি? আনলক হচ্ছে, এতদিন ধরে আমরা লকডাউন দেখেছি। লকডাউন অর্থাৎ আমাদের বাজার হাট, শপিং মল, খাওয়ার রেস্টুরেন্ট, স্কুল কলেজ ইত্যাদি সব জায়গায় বন্ধ ছিল। কেন না? যাতে আমরা বেশি মানুষের সংস্পর্শে না আসতে পারি। এখন ধীরে ধীরে গভর্নমেন্ট আমাদের যে ডিসিশন নিয়েছেন সেটা হলো আনলক। এটা স্টেপ ওয়াইজ হচ্ছে। এখানটায় আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে শপিং মল, রেস্টুরেন্ট, বাজার হাট, এছাড়াও আপনার বাস স্ট্যান্ড, তারপরে রেলওয়ে স্টেশন, এগুলো ধীরে ধীরে ওরা খুলে দিচ্ছে। এবং এর সাথে সাথে আমরা নিউ নর্মাল বলে আরেকটি টার্মিনোলজির সংস্পর্শে এসেছি। সেইটা কি? এখানটাতে আমরা দেখছি এবং আমরা জানতে পারছি যেরকম আমাদের জীবনের সাথে ক্যান্সার, HIV এই রোগগুলো জড়িত, সেইভাবে এই কোভিড-19 রোগটাও আমাদের সাথে জড়িয়ে গেছে। মানে এটা একদিনে কমবার বিষয় নয়। একদিন কেন, আস্তে আস্তে দেখতে দেখতে 3-4 মাস হয়ে গেল, তাও এটি কমার প্রশ্ন দেখা দিচ্ছে না। এবং এর ভ্যাকসিন কবে বেরোবে সেটা সম্বন্ধে আমাদের ধারণা নেই। তবে আমরা এই আশা রাখি যে শীঘ্রই এর ভ্যাকসিন বেরোবে। তো এই নিউ নর্মালে আমাদের কি করতে হবে? নিউ নর্মালে আমাদেরকে আমরা কোভিড-19 এর সময় যে সমস্ত জিনিস মেনে চলেছি সেই জিনিসগুলো এখনো মেনে চলতে হবে। অর্থাৎ বাড়ির বাইরে বেরোলেই মুখে মাস্ক এবং হাত ধোয়া। হাত ধোয়া নর্মাল সাবান জলও হতে পারে, অথবা সাবান জল না থাকলে আমরা লিকুইড সোপ বা হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করতে পারি। এবং ঘরের প্রবেশ করার সাথে সাথে আমাদের জামা কাপড় চেঞ্জ করতে হবে। এছাড়া স্নান করতে হবে। সোশ্যাল ডিস্টেন্স এটা তো অবশ্যই সবাইকে মেনটেন করতেই হবে। এছাড়াও আমরা যখনই বাইরে বেরোবো সঙ্গে সাথে সাথে আমরা পকেটে ছোট হ্যান্ড স্যানিটাইজারও ক্যারি করব। কারোর সাথে হ্যান্ডশেক করব না, তার বদলে নমস্কার জানাবো। এবং অবশ্যই আরোগ্য সেতু অ্যাপটি আমাদের সাথে রাখা উচিত। এখন আমি আমার যে মেইন টপিক অফ ডিসকাশন আজকে, ইউটেরাইন ফাইব্রয়েডস এন্ড ইটস ম্যানেজমেন্ট, এই সম্বন্ধে যাব। তো ইউটেরাইন ফাইব্রয়েড কথাটা আমরা অনেক সময় শুনতে পারি এবং এটাই খুব কমন আজকালকার দিনে। অ্যারাউন্ড 40% অফ মহিলাদের মধ্যে আমরা এই ফাইব্রয়েড দেখতে পারি। এই ফাইব্রয়েড জিনিসটা তাহলে কি? ফাইব্রয়েড হলো একটি বিনাইন স্মুথ মাসল টিউমার অফ দ্য ইউটেরাস। একে আমরা লিওমায়োমা বলি ডাক্তারি পরিভাষায়। লিও মানে হচ্ছে স্মুথ, মায়ো মানে হচ্ছে মাসল, ওমা হচ্ছে টিউমার, তার মানে স্মুথ মাসল টিউমার। জরায়ুর পেশি থেকে ছোট ছোট লাম্প বা টিউমার জাতীয় জিনিস যেটা তৈরি হয় সেটাই হচ্ছে ফাইব্রয়েড। এই ফাইব্রয়েড ইউটেরাসে এবার আমরা জানবো এর ইটিওলজি কি কি কারণে হতে পারে। কি কি কারণে হতে পারে তার মধ্যে আমরা অনেকগুলো কারণ আমরা পরীক্ষা করে দেখেছি। তার মধ্যে একটি অবশ্যই জেনেটিক কারণ। MED12 একটি জিন আছে যেটার জন্য এটা ফাইব্রয়েড হতে পারে। এছাড়া মাঝে মাঝে ক্রোমোসোমাল মিউটেশন, লং আর্ম 12 আর লং আর্ম 14 এর ডিস্টারবেন্সের জন্য ফাইব্রয়েড হতে পারে। এছাড়া কিছু গ্রোথ ফ্যাক্টর থাকে, যেমন এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, যেমন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, এগুলোর কারণেও অনেক সময় ফাইব্রয়েড দেখা যায়। এছাড়া ফাইব্রয়েড জিনিসটা ফ্যামিলিয়াল, অর্থাৎ যদি কোনো মায়ের থাকে সেই ক্ষেত্রে মেয়েরও হওয়ার চান্স হাই। অনেক সময় হেরিডিটারি লিওমায়োম্যাটোসিস বলে একটি ক্যান্সার আমরা দেখতে পারি। একে অনেক সময় রিড সিনড্রোমও বলে। এই ক্ষেত্রে ত্বকের ক্যান্সারের সাথে সাথে ফাইব্রয়েড ইউটেরাস এবং রিনাল সেল কার্সিনোমা দেখা যায়। এছাড়া আমরা যেই সব মহিলারা ওবিসিটিতে ভুগছেন, অর্থাৎ যারা আমরা সাধারণ বাংলায় বলি মোটা বা যাদের ওজন বেশি, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা ফাইব্রয়েড দেখতে পারি। ফাইব্রয়েড ইউজুয়ালি বেশি মাত্রায় ইস্ট্রোজেন এবং কিছুটা হলো প্রোজেস্টেরন দ্বারা নিয়ন্ত্রিত।
অর্থাৎ শরীরে যদি ইস্ট্রোজেন হরমোনটি বেশি থাকে সেই ক্ষেত্রে তার ফাইব্রয়েড হওয়ার চান্স হাই। আমরা দেখেছি এই ফাইব্রয়েড বেশিরভাগ ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ অর্থাৎ 15 থেকে বা ধরতে পারেন 20 থেকে 45 বছর অবধি মহিলাদের মধ্যে বেশি পাওয়া যায়। এর কারণ অবশ্যই ইস্ট্রোজেন। এই সময় মহিলাদের ঋতুচক্র হয়, সেখান থেকে ইস্ট্রোজেন হরমোনটা নিঃসৃত হয়, সেই ক্ষেত্রে তাদের ফাইব্রয়েড বেশি মাত্রায় দেখা দেয়। এছাড়াও যাদের বয়স পেরিয়ে গেছে, ধরুন মেনোপজ অ্যাটেন্ড করে গেছেন, সেই ক্ষেত্রে আমরা ফাইব্রয়েড পাই না দেখতে। এর মূল কারণ ইস্ট্রোজেন কমে যায়, ডিম্বাণু সংখ্যা কমে যায়, সুতরাং ফাইব্রয়েডও আর বাড়তে পারে না। তার মানে ফাইব্রয়েড কাদের বেশি দেখা যায়? যেই সব মহিলারা এই মুহূর্তে চাইল্ড বিয়ারিং এজের মধ্যে আছে, অর্থাৎ 20 থেকে 45, বা যাদের মাসিকটা ঘন ঘন হয়, বেশি মাত্রায় হয় তাদের মধ্যে, এবং নালিপারাস ওম্যান। নালিপারাস ওম্যান মানে যেই মহিলারা বিবাহিত নন বা যাদের কোনো ছেলে মেয়ে হয়নি, সেই সব মহিলাদের মধ্যেও এই ফাইব্রয়েড ইউটেরাস বেশি মাত্রায় দেখা দেয়। এবারে আমরা আসবো এই ফাইব্রয়েডের কমপ্লিকেশন কি বা তার সাইন সিমটম কি। সাইন সিমটমটা প্রথমে আমরা আলোচনা করে দিলে মনে হয় বেটার হয়। আমরা যে সিমটমগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই ফাইব্রয়েড ইউটেরাসের ক্ষেত্রে, তা হলো হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, অর্থাৎ মাসিকটা 7 থেকে 8 দিন, তার ডিউরেশন, এবং 80 ml এর থেকেও বেশি রক্তপাত, বা 3 থেকে 4টের বেশি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে সেটাকে আমরা হেভি মেনস্ট্রুয়াল পিরিয়ড বলে ধরি। এর সাথে ডিসমেনোরিয়া অর্থাৎ মাসিকের সাথে সাথে তলপেটে ব্যথা, এটাকে আমরা ডিসমেনোরিয়া বলি। এছাড়াও কিছু প্রেশার সিমটম আমরা দেখতে পাই। এই প্রেশার সিমটম জিনিসটা কি? অ্যাকচুয়ালি ফাইব্রয়েড ইউটেরাসটা ডিপেন্ড করছে ফাইব্রয়েডের সাইজ, অর্থাৎ তার সাইজটা কতটা বড়, কতটা ছোট, তার লোকেশন বা সাইট মানে কোথায় তার অবস্থান, এবং তার সংখ্যা বা নাম্বার তার উপর। এইবারে অনেক সময় দেখা যায় ফাইব্রয়েডটি জরায়ুর সামনের দিকে অর্থাৎ অ্যান্টেরিয়র বলে উপস্থিত। সেই ক্ষেত্রে তারা ইউরিনারি ব্লাডার অর্থাৎ পেচ্ছাপের থলির উপর চাপ সৃষ্টি করে। এই চাপ সৃষ্টি করার ফলে তাদের অনেক সময় ঘন ঘন ইউরিন হয়, ঘন ঘন পেচ্ছাপ হয়, বা অনেক সময় পস্টেরিয়রলি যদি কোনো ফাইব্রয়েডের লোকেশন হয় সেই ক্ষেত্রে সেটা মলদ্বারের উপর প্রেশার সৃষ্টি করে। সেই ক্ষেত্রে অনেক সময় মল ত্যাগ করার সময় প্রচন্ড ব্যথা বা মল ত্যাগ করতে অসুবিধা, এইসব কারণও দেখা দেয়। বা অনেক সময় লোকেশন অনুযায়ী ফাইব্রয়েড যদি আপনার ইউরেটারের উপর বসে যায়, সেই ক্ষেত্রে ইউরিনারি রিটেনশন হয়ে হাইড্রোনেফ্রোসিস অর্থাৎ কিডনিতে জল যাওয়ার সমস্যাও দেখা দেয়। এবারে আমরা আসবো ফাইব্রয়েড ইউটেরাসের কমপ্লিকেশন। কমপ্লিকেশনে প্রথমে বলতে হয় মেইনলি আমরা এই ফাইব্রয়েড গুলো নিয়ে ভয় পাই কিছু। ফাইব্রয়েড গুলো ইউজুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় অ্যাসিম্পটোমেটিক, কিন্তু অনেক সময় ধরুন কোনো মহিলা, বিশেষ করে আমাদের মতন ইন্দ্রা আইভিএফ এর মতন যে কোনো ইনফার্টিলিটিতে ক্লিনিকে এলে তারা মেইনলি ইনফার্টিলিটি সমস্যা নিয়ে আসে। সেই ক্ষেত্রে গিয়ে রুটিন চেক আপ করতে গিয়ে আমরা অনেক সময় এই ফাইব্রয়েড গুলো সন্ধান পাই আল্ট্রাসোনোগ্রাফি করে। তো এগুলো ফাইব্রয়েড গুলো কি কমপ্লিকেশন করে? প্রথমত আমি যেটা বলতে চাই সেটা ডেফিনেটলি আসবে হচ্ছে ইনফার্টিলিটি। নেক্সট যদি বলেন সেই ক্ষেত্রে তার ম্যালিগন্যান্ট চেঞ্জেস একটা হয়, সেটা যদিও খুব রেয়ার, লেস দেন 1%, কিন্তু তাও ওটাও গুরুত্বপূর্ণ, কেন এটাকে লিওমায়োসার্কোমা বলে। এটা ফাইব্রয়েড ইউটেরাস অ্যাকচুয়ালি খুব স্লো গতিতে মানে ধীরে 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 বড় হয়, বড় হতে অনেক সময় নয়। কিন্তু যদি দেখা যায় কোনো মহিলার মধ্যে খুব তাড়াতাড়ি তার গ্রোথ হচ্ছে, 2 থেকে 3 মাসের মধ্যে বিশাল বড় সাইজ হয়ে গেছে, পেটে হাত দিলেই পাওয়া যাচ্ছে, বা পেটটা ফুলে গেছে, পেটে ব্যথা করছে, সেই ক্ষেত্রে আমরা তখন এই কার্সিনোমেটাস বা ক্যান্সার চেঞ্জের কথা ভাবি। এছাড়াও আপনার প্রেগনেন্সি রিলেটেড কিছু কিছু কমপ্লিকেশন করে। ইনফার্টিলিটিতে যেরকম আপনার যদি ফাইব্রয়েডটা সাইডটা যদি কর্ণুর কাছে হয়, সেই ক্ষেত্রে তারা নালী দুটোকে ব্লক করে দেয়, সেই ক্ষেত্রে ন্যাচারাল কনসেপশন আসতে বাধা দেয়। বা এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির মধ্যে যদি কোনো ফাইব্রয়েডের লোকেশন হয়, সেই ক্ষেত্রে তারা এমব্রয়টাকে ইমপ্ল্যান্টেশন করতে বাধা দেয়, অর্থাৎ ভ্রূণটা ঠিকমতো জরায়ুর দেয়ালে গেঁথে যেতে পারে না। এছাড়াও ধরুন বাই চান্স প্রেগনেন্সি এসে গেল, সেই ক্ষেত্রে অনেক সময় প্রিটার্ম ডেলিভারি হয়, বাচ্চার ম্যাল প্রেজেন্টেশন অর্থাৎ
আমরা যেটা জানি নর্মাল ডেলিভারির জন্য মাথাটা নিচে পা গুলো উপরে থাকার কথা, সেটা না থেকে বাচ্চার জরায়ুর মধ্যে পজিশনটা উল্টো থাকে। আর এর সাথে সাথে আমরা লো বার্থ ওয়েট বেবিও পাই, কারণ কি বাচ্চাটা বড় হওয়ার জায়গাই পায় না, কারণ কি বেশিরভাগ জরায়ুটা ফাইব্রয়েড দিয়ে ভরে গিয়ে থাকে। তো এই কমপ্লিকেশন গুলো আমরা ফাইব্রয়েডে পাই, এই জন্যই আমরা চিন্তিত। নেক্সট আসবে এর ইনভেস্টিগেশন। আমরা কি করে ডায়াগনোসিস করব যে ফাইব্রয়েড আছে কিনা। প্রথমত যেটা আমরা রুটিন বাইম্যানুয়াল পেলভিক এক্সামিনেশন করি, সেইভাবেও আমরা ফাইব্রয়েড ডায়াগনোসিস করি। ডায়াগনোসিসটাকে কনফার্ম করার জন্য ডেফিনেটলি আমরা একটি আল্ট্রাসোনোগ্রাফি করি। আল্ট্রাসোনোগ্রাফিটা ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফিও হতে পারে বা ট্রান্সভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফিও হতে পারে। ইউজুয়ালি আমাদের ক্লিনিকে আমরা ট্রান্সভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি করে ফাইব্রয়েড ডায়াগনোসিস করি। শুধু ফাইব্রয়েড ডায়াগনোসিস করি না, তার সাইজ, তার সাইট এবং তার নাম্বার সম্বন্ধে আমরা রিপোর্টিং করি এবং পেশেন্টদের জানিয়ে দিই কোথায় তার ফাইব্রয়েডটার অবস্থা। নেক্সট যেটা নিয়ে আমি আসবো সেটা হচ্ছে ট্রিটমেন্ট। এইটি একটি ইম্পর্টেন্ট পার্ট, কেন ট্রিটমেন্ট অনেক ধরনের ট্রিটমেন্ট হতে পারে এবং ট্রিটমেন্টটা ডিপেন্ড করছে সেই রোগীর বয়স কত এবং সেই রোগী কি ফার্টিলিটি সমস্যা নিয়ে এসছেন, না পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে কিছু কমপ্লিকেশন নিয়ে ভুগছেন। এই তিনটে জিনিসের উপর, তার মানে এজ, যদি আনম্যারিড বা ইনফার্টিলিটি প্রবলেম নিয়ে আসেন তার উপর, এবং থার্ডলি যদি ফ্যামিলি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, বয়স হয়ে গিয়ে থাকে, সেখানটাতে তার অন্য কোনো কমপ্লিকেশন দেখা দিয়েছে সেই নিয়ে এসছে। তো এরপর যেটা আসবে সেটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক না সিম্পটোমেটিক। ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক যদি থাকে তাহলে পর আমরা তার কোনো চিকিৎসা করি না, তাকে ওয়েট অ্যান্ড ওয়াচ পদ্ধতিতে 3 মাস অন্তর আবার তাকে স্ক্যান করে দেখা হয় যে সেই ফাইব্রয়েডের সাইজ বড় হয়েছে কি হয়নি। যদি নর্মাল সাইজ থাকে, মানে সাইজ যদি আর বড় না হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা তার কিছুই করি না। নেক্সট আসবে মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টে সিম্পলি প্রথমে আমরা কিছু পেট ব্যথা হলে কিছু সিম্পটোমেটিক ট্রিটমেন্ট করি, যেমন পেট ব্যথা হলে প্যারাসিটামল দিই, খুব ব্লিডিং হলে আমরা ট্রান্যাক্সামিক অ্যাসিড দিই, অথবা এনসেডস মেফেনামিক অ্যাসিড, যেটা আপনার ব্যথা কমায় তার সাথে সাথে ব্লিডিংও কমায়। এগুলো প্রথমে প্রয়োগ করি। এর সাথে সাথে আমরা ওসিপি বা হরমোনাল পিলস দিই। এছাড়া আমরা জিএনআরএইচ অ্যাগনিস্ট অর্থাৎ লুপ্রোলেপিন ইনজেকশন আমরা দিই। এছাড়াও আমরা লিভোনর্জেস্ট্রাল ইন্টারইউটেরাইন সিস্টেম অর্থাৎ মিরেনা বলে একটি ছোট্ট ডিভাইস হয়, সেটা আমরা জরায়ুর ভেতরে রেখে দিই যাতে কিনা ফাইব্রয়েড গ্রোথ না হয়। এছাড়াও এখন একটা নতুন ড্রাগ আমাদের মার্কেটে এসছে, সেটা হচ্ছে ইউলিপ্রিস্টল অ্যাসিটেট, যেটা হচ্ছে আপনার সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর। সেটা আপনার 5 mg পার ডে ইনটু 3 মান্থস টানা দিতে হয়, তার সাথে সাথে মাঝখানে 2 সাইকেল গ্যাপ, এই জিনিসটা রিপিট আবার করতে হয়। মোটামুটি 6 থেকে 12 মাস ট্রিটমেন্ট করলে আমরা দেখেছি সেই ক্ষেত্রে ফাইব্রয়েডের সাইজ অনেক সময় কম হয়। এছাড়াও আগে যেটা আমরা মিফেপ্রিস্টন বা ড্যানাজলও ব্যবহার করতাম, যেগুলো এখন ব্যবহার করা হয় না। নেক্সট যেটা আমি আসবো সেটা হচ্ছে কিছু ইউটেরাইন সেভিং রিসেন্ট অ্যাডভান্স ম্যানেজমেন্ট অফ ইউটেরাইন ফাইব্রয়েডস। সেটা কি, সেখানটা আমরা ইউটেরাসটাকে বাঁচানোর চেষ্টা করি যে কোনো ক্ষেত্রে। সেই ট্রিটমেন্টের মধ্যে প্রথমে যেটা আমি আসবো সেটা হচ্ছে যে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে অনেক সময় ফাইব্রয়েডের সাইজ কমিয়ে রাখা হয়। এছাড়া আসবে হাইফু অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড বা ম্যাগনেটিক রেজোনেন্স গাইডেড ফোকাস আল্ট্রাসাউন্ড। এইভাবেও আল্ট্রাসাউন্ড রে বেশি মাত্রায় দিয়ে আমরা অনেক সময় ফাইব্রয়েডের সাইজটাকেও কমিয়ে রাখি। এছাড়া যে ট্রিটমেন্ট আছে তার মধ্যে আছে এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন, অর্থাৎ এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিকে চেঁচে দিই। সেইটা আমাদের ধরুন রোলার বল বা থার্মাল বেলুন, এইসব অনেক রকম টেকনিক আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন ইউএই, অর্থাৎ এখানটায় আমরা ফিমোরাল আর্টারি দিয়ে একটা ক্যাথেটার পাস করে জেল দিয়ে দিই। সেই জেলটা ইউটেরাইন আর্টারিটাকে ব্লক করে দেয়, তার মানে আমরা ইউটেরাসের ব্লাড সাপ্লাইটাকে এখানে বন্ধ করে দিচ্ছি, ব্লক করে দিচ্ছি। তার ফলে ফাইব্রয়েডটা বাড়তে পারে না। এইসব গেল অ্যাডভান্স টেকনোলজি। এবারে আমি যেটা ডিসকাশনে আসবো সেটা হচ্ছে সার্জিক্যাল প্রসিডিউর। সার্জিক্যাল প্রসিডিউরটা তাহলে কিসের উপর ডিপেন্ড করছে? সার্জিক্যাল প্রসিডিউরটা ডিপেন্ড করছে দুটো জিনিসের উপর। পেশেন্টটা কি ইনফার্টিলিটির জন্য ট্রিটমেন্টের জন্য এসছে, না তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তার জন্য এসছে।
যদি ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য আসে তাহলে আমাকে ইউটেরাস স্পেয়ারিং সার্জারি অর্থাৎ ইউটেরাস থেকে সেভ করতে হবে, এরকম সার্জারি আমরা ভাববো। সেই ক্ষেত্রে আমরা আমাদের মেন এইম থাকবে মায়োমেক্টমি করা। মায়োমেক্টমি অর্থাৎ মায়োমা অর্থাৎ ফাইব্রয়েডটাকে আমরা কেটে বাদ দেবো, বাকি ইউটেরাসটা থাকে, ইউটেরাস গা থেকে ফাইব্রয়েডটাকে বাদ দেওয়াকেই মায়োমেক্টমি বলে। তো এই ক্ষেত্রে মায়োমেক্টমি কি কি প্রসিডিয়ার ভাবে করা যায়, কি কি রুটে করা যায়? মায়োমেক্টমি হিস্টেরোস্কোপি অর্থাৎ ছোট একটা দূরবীন মাসিকের রাস্তা দিয়ে ইউটেরাসের মতন ডাইরেক্টলি পাঠিয়ে দিয়ে তারপরে সেখান থেকে ফাইব্রয়েডটাকে কেটে বাদ দেওয়া যায়। অথবা যদি বড় সাইজ হয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ফাইব্রয়েডটাকে ল্যাপারোস্কোপিক্যালি অর্থাৎ পেটের মধ্যে দূরবীন ঢুকিয়ে তারপরে সেটাকে কেটে বাদ দিই, এটাকে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি বলি। তো এগুলো ডিপেন্ড করছে কিসের ওপর? টাইপের ওপর। ফাইব্রয়েড গুলো ইউজুয়ালি 3 টাইপের হয়। একটা হয় সাবমিউকোজাল মানে অর্থাৎ জরায়ুর ভেতরে যে এন্ডোমেট্রিয়াল লাইনিংটা তার মধ্যে সেই ফাইব্রয়েডটার অবস্থান। নেক্সট হচ্ছে ইন্টারমিউরাল। ইন্টারমিউরাল হচ্ছে আপনার জরায়ুর পেশির মধ্যে ফাইব্রয়েডের অবস্থান, এটাই বেশি সংখ্যায় দেখা যায় 75% এবং এটাই কমনেস্ট। এছাড়া সাবসেরোজাল অর্থাৎ আপনার জরায়ুর বাইরে এই টিউমারটার অবস্থান, সেটা জাস্ট 10%। তো এগুলোর এখনকার দিনের ক্লাসিফিকেশন যদি আমি ধরি সেই ক্ষেত্রে ফিগো ক্লাসিফিকেশন এসে যাচ্ছে। ফিগো ক্লাসিফিকেশন আমি অত ডিটেলসে যাব না। ফিগো ক্লাসিফিকেশন টাইপ 0, 1, 2 এগুলো বিশেষ করে সাবমিউকোজাল ফাইব্রয়েড, আর তারপরে টাইপ 3, 4, 5, 6, 7 এগুলো বিশেষ করে ইন্টারমিউরাল এবং সাবসেরোজাল ক্লাসিফিকেশন। এছাড়াও টাইপ 8 যেটা যে কোনো জায়গায় থাকতে পারে, যেরকম ব্রড লিগামেন্টে থাকতে পারে, প্যারাসাইটিক ফাইব্রয়েডস হতে পারে বা অ্যাবডোমিনাল ক্যাভিটি যে কোনো জায়গায় তার অবস্থান থাকতে পারে। ইউজুয়ালি টাইপ 0, 1, 2 ফিগো ক্লাসিফিকেশন এগুলোই আমরা হিস্টেরোস্কোপির মাধ্যমে ফাইব্রয়েড গুলো বার করার চেষ্টা করি। এর উপরে যদি হয় যেরকম টাইপ 3, 4, 5, 6 অবধি ম্যাক্সিমাম আমরা ল্যাপারোস্কোপি করে জিনিসটা বার করার চেষ্টা করি। এছাড়া আমি এটা আপনাকে বললাম, যদি তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা হিস্টেক্টমি করি অর্থাৎ জরায়ুটাকে ফাইব্রয়েড সমেত বার করে দিই। এই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে আমরা ফাইব্রয়েডটাকে আয়দার পেট কেটে বার করতে পারি, অ্যাবডোমিনাল হিস্টেক্টমি বা ভ্যাজাইনাল হিস্টেক্টমি অর্থাৎ মাসিকের রাস্তা দিয়ে আমরা এই ফাইব্রয়েডটা ইউটেরাস সমেত বার করতে পারি। এছাড়া ল্যাপারোস্কোপি করি আমরা হিস্টেক্টমি করতে পারি। এছাড়া রোবোটিক সার্জারি এখন আজকাল এসছে, রোবোটিক অপারেশনের মাধ্যমে আমরা ইউটেরাস ফাইব্রয়েড সমেত বার করে দিতে পারি। এই গেল আমাদের সংক্ষিপ্ত আলোচনা রিগার্ডিং ফাইব্রয়েড ইউটেরাস। যদি আমার এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, এবং যদি আরো কোনো তথ্য জানবার ইচ্ছা থাকে রিগার্ডিং ফাইব্রয়েড ইউটেরাস এবং অবশ্যই ইন্দিরা আইভিএফ ট্রিটমেন্ট প্রোটোকল রিগার্ডিং ফাইব্রয়েড পেশেন্টস, যারা আমাদের কাছে ধরুন যে দম্পতিরা আসেন তাদের ফাইব্রয়েড আছে, তাদের বাচ্চাও চাই, তাদের জন্য আমরা অবশ্যই ফাইব্রয়েডের সব রকম ট্রিটমেন্ট প্রোটোকল যত অ্যাভেলেবেল আছে ফর ইনফার্টাইল পেশেন্টস সেই প্রোটোকল গুলো আমরা আমাদের ইন্দিরা আইভিএফ সেন্টারে ফলো করি। সুতরাং আপনাদের যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের নিচে দেওয়া নম্বরে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন। আজকের জন্য এইটুকু।